নমস্কার, ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আমি অভিজিৎ দে, অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান বাস্তু অভিজিৎ। আমরা আজকে আলোচনা করব যে আমাদের যখন জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা হয়, কোন সেই দোষ, যে দোষটার থেকে আর বড় দোষ কিছু হয় না, সেটাকে একটা মহাদোষ বলা যায়। আমরা তো এতদিন সব শুনে এসেছি, কালসর্প দোষ, মঙ্গল দোষ, দারিদ্র দোষ, পিতৃ দোষ, আরও নানান রকমের দোষ, বিভিন্ন শাপিত দোষ। আজকে জানলে অবাক হবেন, এমন একটি দোষ যদি লগ্নতে কোনোভাবে লক্ষিত হয়, সেই মানুষটির জীবনে কিন্তু প্রতিষ্ঠা পাওয়া আর প্রায় সম্ভব। এই দোষটি সম্বন্ধেই আজকে আলোচনা করতে যাচ্ছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে। সেই এমনই একটি দোষ, যে সেই দোষে যখন মানুষ আক্রান্ত হয়, তার জীবন হয়ে যায় সংঘর্ষময় এবং সারা জন্ম তারা কিন্তু সবসময় তাদের একটাই আক্ষেপ থাকে যে চেষ্টা তো করছি কিন্তু হচ্ছে না। সেই মহাদোষটির নাম হচ্ছে লগ্ন দোষ। যে কোনো জাতক জাতিকার দুর্ভাগ্যক্রমে লগ্নের দোষ তৈরি হয় বা লগ্ন দোষ উপস্থিত হয়, সেই জাতকের আর কষ্টের কোনো সীমা থাকে না। তো লগ্ন দোষ তৈরি হয় কিভাবে, এটা প্রথমে একটু বুঝে নিতে হবে। কেন আমাদের যে হরোস্কোপ, তার কিন্তু অধিপতি হচ্ছেন লগ্নেশ, যে লগ্ন অধিপতি, সেই হচ্ছে এই হরোস্কোপের মালিক। যে কোনো একটি ব্যক্তি বিশেষে তার লগ্নের যে অধিপতি, যে গ্রহ, সেই কিন্তু তার সেই হরোস্কোপের মালিক। আপনার পরিবারে দেখবেন যে পরিবারের মুখ্য যে মানুষটি, সে যদি কোনোভাবে সুস্থ না হয়, উপার্জনক্ষম না হয়, সে যদি লোক সমাজে মিশতে না পারে, সে যদি অর্থ সঞ্চয় না করতে পারে, আপনাদের ভরণ পোষণ করতে না পারে, তাহলে কি আপনার সংসার ঠিকভাবে চলবে? চলবে না। ঠিক তেমনভাবে যে লগ্নপতি যখন নিজেই পীড়িত, নিজেই অসুস্থ, নিজেই দোষযুক্ত, তখন তার কিন্তু আর কোনো হাউসের কোনো রকম এফেক্ট করা সম্ভব নয়। হতে পারে আপনার ভাগ্যস্থানে কেউ ভালো গ্রহ বসে আছে, কর্মস্থানে কেউ ভালো গ্রহ বসে আছে, কিন্তু সেই লগ্নপতি যেহেতু দুর্বল, তারাও কিন্তু তাদের ফলদানে অসমর্থ প্রায় হয়ে যায়। কি কি ক্ষেত্রে লগ্নের দোষ তৈরি হয়, আমরা এবার একটু ছোট্ট করে আলোচনা করি। প্রথম হচ্ছে, যে কোনো লগ্নের অধিপতি, তাকে দেখতে গেলে, লগ্নকে দেখতে গেলে তার ডিগ্রিগত অবস্থান জানাটা অত্যন্ত জরুরি। 10 থেকে 20, 22 পর্যন্ত ধরে নিতে পারে, এই জাতীয় ডিগ্রির যদি অবস্থান হয়, তাহলে সেই লগ্ন কিন্তু সুস্থ। যদি কোনোভাবে এই 10 ডিগ্রির নিচে, বিশেষ করে 8 ডিগ্রির নিচে বা ওদিকে 22 ডিগ্রির উপরে যদি লগ্নের ডিগ্রি থাকে, সেই লগ্নপতি অসুস্থ। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে লগ্নপতির নিজের কোনো ত্রিক ভাবের সঙ্গে সম্পর্ক থাকা বা সেখানে উপস্থিত হওয়া। মনে করুন কোনো এক লগ্নপতি, সে ষষ্ঠ স্থানে গিয়ে অবস্থান করলো, অষ্টমে অবস্থান করলো বা দ্বাদশে অবস্থান করলো, সে কিন্তু লগ্নের বিরাট বড় হানি করে ফেলল। এবং তার প্রতিকার করা যত কষ্টসাধ্য, এর থেকে আর বড় কোনো কষ্টসাধ্য প্রতিকার অ্যাস্ট্রোলজির জগতে নেই। এই হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। এবার তৃতীয় কন্ডিশন হচ্ছে, লগ্নের দুপাশে 12 হাউস আর সেকেন্ড হাউস কোনো পাপ গ্রহের অবস্থান, পাপ কর্তরী, তার মাঝখানে যখন কোনো লগ্ন পড়ে যায়, সেই লগ্নপতিও দোষযুক্ত হয়। লগ্নপতি নিজে কোনো নিচস্থ রাশিতে বসে থাকা, সেইখানেও তার প্রভাব কমে যায়। তো কোন ক্ষেত্রে আমরা লগ্নপতিকে প্রতিকার দিতে পারবো, কোন ক্ষেত্রে পারবো না, তারই কিন্তু পর্যালোচনা। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা একটু আলোচনা করি 6, 8 আর 12, এই যে তিনটে স্থান, যেগুলোকে ত্রিক ভাব বা দুস্থ স্থান বলা হয়, দুস্থান। এই দুস্থান মানেটা কি? দেখুন, অ্যাস্ট্রোলজির ভাষায় কিন্তু এদের সবসময় কিন্তু খারাপভাবে বর্ণনা করা হয়েছে, তার নেগেটিভ দিকগুলোকেই বলা হয়েছে। অথচ আপনি দেখবেন যে 6th হাউস, সেটা কিন্তু আমাদের কর্মস্থান, 6th হাউস আমাদের কম্পিটিশনের স্থান, 6th হাউস কিন্তু আবার রোগের স্থান
ঋণের স্থান, শত্রুতারও স্থান। যখন আপনি 8 হাউসের দিকে তাকাবেন, 8 হাউস কিন্তু আপনার পার্টনারশিপের স্থান, আপনার গুপ্ত বিদ্যার স্থান, তারপরে হঠাৎ করে অর্থপ্রাপ্তির স্থান, আবার অ্যাক্সিডেন্টের স্থান, মৃত্যুর স্থান, সেটাকেও ইন্ডিকেট করে। 12 হাউস, 12 হাউসকে আমরা দেখি এক্সপেন্স, আইসোলেশন, তারপরে জেল যাত্রা, হসপিটালাইজেশন। আবার ভালো দিকটা যদি দেখতে চান, ফরেন কানেকশন, তারপরে যে কোনো ফরেনের কোলাবোরেশন, ফরেন ইয়েতে চাকরি করা, তারপরে যে কোনো বিদেশ যোগ, সেখানে কিন্তু আপনার এই 12 হাউসের ভূমিকা ছাড়া সম্ভব নয়। 12 হাউসে দেখবেন আরেকটা জিনিস, যে সেই মানুষ কিন্তু আধ্যাত্মিক হয়ে যায় অনেকটাই। 12 হাউসের মধ্যে যদি কুগ্রহের দৃষ্টি না থাকে, সেই মানুষ কিন্তু আধ্যাত্মিক জগতে চলে যায়, তখন আর তার সংসার ভালো লাগে না। তো 12 হাউসে আমরা যেমন একদিকে দেখলাম ব্যয়, আরেকদিকে দেখলাম হসপিটালাইজেশন, আইসোলেশন, সেপারেশন, অন্যদিকে ফরেন কানেকশন, ফরেন ইনকাম, তারপরে আপনার মোক্ষ লাভ ইত্যাদি জিনিসগুলোকে 12 হাউস ইন্ডিকেট করে। এইবারে লগ্নপতি কোনোভাবে যদি এই স্থানে বসে, সেখানে কিন্তু লগ্নের একটা হানি করছে। কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে, লগ্নপতি মনে করুন নিজেই সেই হাউসের অধিপতি, হয়তো দেখা গেল কোনো তুলা লগ্নের জন্য, কিন্তু শুক্র নিজে গিয়ে ওই ষষ্ঠ স্থানে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লগ্নপতির প্রতিকার ইচ্ছে করলে দিতে পারেন উপরত্ন দিয়ে। কোনো ষষ্ঠ স্থানের অধিপতি কোনো লগ্নপতি হয় বা না হয়, রত্ন দিতে আপত্তি কোথায়? দেখুন রত্ন কি করে সেটা আগে বুঝবেন। রত্ন যে কোনো গ্রহের কিন্তু বল বৃদ্ধি করে, এবং যে হাউসটার জন্য মনে করে তাকে নিয়েছেন সেই হাউসটার শক্তি বৃদ্ধি করে। আপনি দেখলেন যে আপনার শুক্র লগ্নপতি, আবার ষষ্ঠপতি, আপনি শুক্রের একেবারে সরাসরি একটা হিরে পরিয়ে দিলেন, সেই ষষ্ঠ স্থানটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল তার নেগেটিভ প্রভাব। এই ক্ষেত্রে তা আপনি যদি সরাসরি কোনো আপনি জেমস্টোন ইউজ করতে চান, আপনি নিতে পারেন, কিন্তু উপরত্ন। এরপরে হচ্ছে লগ্নপতি নিজে কোনো নিচস্থ রাশিতে বসে, অতি অবশ্যই তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উচ্চস্থ রাশিতে বসলে আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সে কিন্তু ন্যাচারালি আপনাকে ভালো ফল দিচ্ছে, এইটুকু শুধু খেয়াল রাখবেন। এবার লগ্নপতি যদি কোনো পাপ কর্তরীর মধ্যে পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো রকম রত্ন দেওয়া যাবে না। দুটো তিনটে ক্ষেত্রে লগ্নপতিকে রত্ন দেওয়া যাবে না। যেমন 1 নম্বর কন্ডিশন, দুপাশে দুটো পাপ গ্রহ, তার ডিগ্রিগত বলাবল অত্যন্ত কম। আর 3 নম্বর হচ্ছে কোনো দুস্থানে তার অবস্থান। কোন ক্ষেত্রে আপনি লগ্নপতির রত্ন দিতে পারেন না? যখন লগ্নপতির ডিগ্রিগত অবস্থান অত্যন্ত খারাপ, এবং তার দুপাশে যখন দুটো পাপ গ্রহ অবস্থান করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লগ্নপতিকে আর কোনো রত্ন দিয়ে কোনো উপকার পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? লগ্নপতির যে ইষ্টদেব তাকে স্মরণ করতে হবে, এবং তার জন্য যদি প্রয়োজন হয় আপনাকে রুদ্রাক্ষর ব্যবহার, অন্যান্য আধ্যাত্মিক প্রয়োগ, এইগুলো কিন্তু করে নিতে হবে। কেন সরাসরি সেই সময় ডাইরেক্ট স্টোন দেওয়া যায় না। আমাদের যখন অ্যাস্ট্রোলজি রেমেডি দেওয়া হয়, মানে জেমস্টোন রেমেডি বিশেষ করে, আমরা লগ্নপতি এবং তার কারক ভাব, মানে লগ্ন, পঞ্চম আর নবম, এই স্থানে যে গ্রহগুলো থাকবে তাদের মধ্যেই কিন্তু প্রতিকার আপনাকে করতে হবে, এবং সেটাই প্রাইমা ফেসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে যে লগ্নপতির শুভ গ্রহ কারা, অশুভ গ্রহ কারা, এই দুটো ভাগকে আগে জানা দরকার। যে একটা লগ্নপতি যে তার ফ্রেন্ডলি প্ল্যানেট কারা, এনিমিক প্ল্যানেট কারা। দেখবেন 3টি হচ্ছে ফ্রেন্ডলি, 2টো এনিমি, বা 2টো এনিমি 3টে ফ্রেন্ডলি। তো একটা গ্রুপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। শনি, বুধ, শুক্র, তাদেরকে একটা গ্রুপে রাখুন। রবি, মঙ্গল, বৃহস্পতি একটা গ্রুপে রাখুন। চন্দ্রকে নিউট্রাল, চন্দ্র কিন্তু দিস সাইড অর দ্যাট সাইড সেম। এবারে আপনি দুটো গ্রুপ পেয়ে গেলেন। এই দুটো গ্রুপের মধ্যে শনি, বুধ, শুক্রের কালার এনার্জিটা হয়ে গেল ব্লু আর গ্রিন, আর রবি, মঙ্গল, বৃহস্পতির কালার এনার্জি কি হলো? লাল আর হলুদ। এইবারে আপনার লগ্ন মনে করুন বৃহস্পতি, রবি বা মঙ্গলের, মিন, মেষ, যে কোনো, তো আপনাকে লাল আর হলুদ রত্নের মধ্যে চয়ন করতে হবে। আপনার যদি তখন মনে হয় যে আমার তো শনি এখানে অশুভ স্থানে, শুক্র এখানে অশুভ স্থানে, কোনো কেউ একজন আপনাকে পড়িয়ে দিল নীলা,
কেউ আপনাকে পড়িয়ে দিল জারকান, কেউ পড়িয়ে দিল হিরে বা পান্না, আপনার জন্য কিন্তু বিপত্তি অপেক্ষা করে থাকবে। যে প্রথম যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, এই শিক্ষাগুলো আজকে নিয়ে রাখলে উপকার পাবেন। যে আপনার লগ্ন আপনি একটা নোট করেই রাখবেন যে আমার লগ্নের বন্ধু গ্রহ কারা, শত্রু গ্রহ কারা। আপনি দেখবেন সেই অ্যাস্ট্রোলজার আপনাকে রেমিডি অপোজিট সাইডে দিচ্ছে কিনা। যদি দেন আপনি 10 বার চিন্তা করবেন, দরকার হলে রিভিউ করবেন আরেকজন অ্যাস্ট্রোলজারকে। আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখেছি যে যখন একটা মানুষের কুষ্টি বিচার করে সবকিছুই ঠিক থাকে, কেন আমরাও একই কথা বলি, তার নবাংশ দশমাংশ অ্যানালিসিস, কারকাংশ অ্যানালিসিস, লগ্নকুণ্ডলী অ্যানালিসিস সব ঠিক থাকে, দশা মহাদশা। যখনই প্রতিকারের ব্যাপারটা আসে না, জিনিসটা তালগোল পাকিয়ে দেয়। আমরা দেখেছি শতকরা 90 জন অ্যাস্ট্রোলজার এই ভুল রত্নের আজকে প্রেডিকশন করে যাচ্ছেন। ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আপনার মকর বা কুম্ভ লগ্ন, আপনার জন্য মঙ্গলের একটু পাওয়ার দেওয়া দরকার, আপনাকে পলা দিয়ে দিল। দেখুন, শনির জন্য মঙ্গল বা রবির জন্য আপনার শুক্র, কোনোটাই কিন্তু খুব একটা ভালো নয়, মানে কমপ্লিটলি বিপরীত, নেগেটিভ প্ল্যানেট। আপনার যদি বৃষলগ্ন বা তুলা লগ্ন হয়, আপনি বৃহস্পতির যদি পোকরাজ ধারণ করে থাকেন, আপনি কিছুদিন ওয়েট করে দেখুন। আজকেই আমি একটি বিশিষ্ট শিল্পপতির হরোস্কোপটা অ্যানালিসিস করছিলাম, সিংহ লগ্ন, এবং তার জন্য তো যোগকারী অবশ্যই মঙ্গল। তো সিংহ লগ্নে তার দেখা যাচ্ছে যে লগ্নের যে বলাবল সেটা হয়ে গেছে 27 ডিগ্রি, এবং রবি নিজে শনি যুক্ত হয়ে দ্বাদশ ঘরে বসে আছে, রবির ডিগ্রি 10। তো তাকে কেউ বলেছে রুবি পড়তে, তা আমি তাকে বললাম যে পড়বেন না, শুধু ওই 12 হাউসটাকে অ্যাক্টিভেট করবেন না, আপনার লাইফে কিন্তু আইসোলেশন চলে আসবে, মান সম্মান হানি হবে। এক তো আপনার লগ্নপতি পীড়িত, দুপাশে পাপ কর্তরিতে বসে তার ডিগ্রিগত অবস্থান, মানে যেহেতু মানে বার্ধক্য এসে গেছে, এবং সে নিজে কিন্তু দুস্থানে বসে আছে। এই ক্ষেত্রে লগ্নপতিকে সরাসরি রত্ন দিয়ে প্রতিকার করবেন না। তারপরে দেখা গেল যে উনি যে রুবিটা কিনেছিলেন প্রায় 4.5-5 লাখ বোধহয় দাম হবে, কেন অনেক মানে বেটার বার্মার কোনো ওল্ড বার্মার কোনো রুবি টুবি হবে। তো ওনাকে বারণ করলাম যে এটা আপনি পরবেন না, হাতে পোখরা ছিল আর পলা ছিল। এইবারে আমাকে দেখাচ্ছে আমি তো একটা ক্যাটসাই পরে আছি, আমরা সঙ্গে সঙ্গে আমি আটকে উঠেছি যে আপনার কেতু কোথায়। কেতু দেখা গেল 8ম স্থানে বসে। আমি বললাম দয়া করে এটা খুলে ফেলুন, তাহলে আপনার জীবনে কিন্তু এনিমিটি আর কেস কাছারি কোনোদিন পিছনে ছাড়বে না। তখন উনি বললেন যে আমার তো একটা কেসের ব্যাপার এখনো পেন্ডিং হয়ে আছে, বলে আপনি এটা খুলে ফেলুন। যে যত বড় অ্যাস্ট্রোলজারই দিয়ে থাকুক, এই কেতু আর রাহুর কোনো রত্ন ব্যবহার করবেন না, জীবনে কিন্তু ডিজাস্টার্স নেমে আসবে। তো উনি খুলে রাখলেন, বললো এই ক্যাটসাইটার দাম, উনি আমাকে বললেন 4.5 না 5 লাখ। তো উনি যথারীতি আমার কথা শুনে খুলে রাখলেন। আর ওনার একটু কালো রঙের ড্রেস পরার একটা অভ্যেস ছিল, যদিও আজকে যে দেখা হয়েছিল উনি সাদা পরেছিলেন। আমি বললাম এই ব্ল্যাক এনার্জি আপনার জন্য পয়জন, প্লিজ অ্যাভয়েড দিস। আমাকে আরেকজন অ্যাস্ট্রোলজারও তাই বলেছে। তো এইভাবে কিন্তু আজকে চলছে। কারণ হচ্ছে তবুও তো এনার্জি অ্যাস্ট্রোলজার দেখেছেন, তিনি নিশ্চয়ই মহাপণ্ডিত, কোনো রিভার্স এনার্জির কোনো স্টোন ওনাকে দেননি, কোনো নীলাও দেননি, কোনো পান্নাও দেননি, বা ডায়মন্ডও দেননি, কেন যেগুলো ওনার একদমই চলবে না। এই হলো একটা লাইভ এক্সাম্পল দিলাম। এইভাবে যখনই কোনো রত্নের প্রতিকার নিতে যাবেন 10 বার চিন্তা করবেন। যে গ্রহটা প্রথম তো টার্গেট আপনাকে করতে হবে লগ্নপতি। আপনি লগ্নপতিকে যদি সুস্থ অবস্থায় না পান, তখন তার আধ্যাত্মিক প্রতিকার এবং তার ইষ্টদেবকে স্মরণ। লগ্নপতিকে না পেলে তার বন্ধুদের পাবেন, তার একটা যোগকারী গ্রহ থাকে, যে কোনো লগ্নের একটা যোগকারী গ্রহ থাকে, সঙ্গে সঙ্গে টার্গেট করবেন সেই যোগকারী গ্রহটাকে। এই যোগকারী গ্রহটাকে যদি আপনি পেয়ে গেলেন, তাহলে তার প্রতিকার করুন, লগ্নেরও হেল্প হবে। তার সাথে সাথে দেখবেন তার আরেক বন্ধু সে কোন হাউসে আছে, যদি দেখেন সে ত্রিকভাবে নেই, ভালো স্থানে, সঠিক ডিগ্রিতে, তারও প্রতিকারের চেষ্টা করুন। ভুল করে কিন্তু রিভার সাইডের কোনো প্ল্যানেটের প্রতিকার করতে যাবেন না। এবারে মনে করুন যারা রত্ন দিয়ে প্রতিকার করতে পারছেন না, উপরত্ন ব্যবহার আপনি করতে পারেন। উপরত্নতে বিশেষ কিছু হার্ম হয় না, কেন তার এত পাওয়ার নেই যে শরীরের ডিপ রুটে গিয়ে আপনাকে অ্যাকশন করবে, হালকা একটা সুদিং এফেক্ট আপনাকে দিয়ে রাখে। তো
আমাদের কাছে তো অপশন আছে, আমাদের তো রুদ্রাক্ষর উপরে জীবন বেশ, এবং আমাদের যদি দেখি কোনো রত্ন স্যুটও করছে না, সিম্পলি একটা ফিরোজা, ফিরোজা আমিও একটি ধারণ করে আছি বহুদিন, এই ফিরোজা, তারপরে হচ্ছে রুদ্রাক্ষ। আমরাও বিশেষ খুব একটা স্টোন টোন ব্যবহার করি না, না লোককে বলি, কেন আজকালকার দিনে মানুষের অ্যাফোর্ড করারই ক্ষমতা নেই। যে স্টোনে কাজ হবে তার দাম লক্ষাধিক। শুধু এই সিম্পল তত্ত্বটুকু জেনে রাখুন যে যে পোকরাজে আপনার কাজ হবে 1.5 থেকে 2 লাখ টাকার নিচে কোনো ভালো পোকরাজ পাওয়া যায় না। ঠিক তেমন অবস্থা রুবি, নীলা, যেখানেই যাবেন লক্ষাধিক তার মূল্য। তো আপনাকে তখন দেখতে হবে তার কাছাকাছি বিকল্প কি, কোন মাইন্ডসের একটুখানি স্টোনগুলো কাছাকাছি বেটার, এবং সাথে রুদ্রাক্ষের ব্যবহার। তো আজকের আলোচনা কি ছিল আমাদের, যে লগ্ন মহাদোষ। শুধু এইটুকু দেখবেন, যখনই কোনো হরোস্কোপ দেখতে যাবেন প্রথমেই 9th হাউস 10th হাউস এসব দেখতে যাবেন না, যে আপনার ভাগ্যপতি কে, কর্মপতি কে, দেখুন আপনার লগ্নপতিটা কে, সে কি অবস্থায় আছে। যদি সে সুস্থ অবস্থায় না থাকে তাকে সুস্থ করুন, আপনি নিজে সুস্থ থাকবেন, এইটুকু লিখে রাখুন। আর ভুল করেও কোনোদিন গোমেদ আর ক্যাটসাই ধারণ করবেন না। আজকের আলোচনা এই পর্যন্ত থাক, আবার নতুন কিছু আগামী পর্বে, ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকুন।